মহান সৃষ্টিকর্তা আমাদেরকে অনন্য করে তৈরি করেছেন, ঠিক তেমনি উদ্ভিদ দেহ অনন্য করে তৈরি করেছেন। উদ্ভিদ আর প্রাণীর দেহের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। যদিও কোষ সৃষ্টির প্রথম থেকে শুরু করে কোষের গঠন, প্রকৃতি, উপাদান এগুলোর মধ্যে অনেক মিল থাকা সত্ত্বেও উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে ব্যাপক বৈচিত্র্যতা রয়েছে। আজকে আমরা সেই উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের পার্থক্য বা তাদের মধ্যে যে ভিন্নতা রয়েছে এটা সম্পর্কে জানব। তাহলে আমরা দেখতেছি আমরা কোষকে দুই ভাগে ভাগ করতে পারি। কোষের কাজ অনুযায়ী আমরা কোষকে দুই ভাগে ভাগ করতে পারি, অথবা আমরা এভাবে বলতে পারি কোষের গঠন অনুযায়ী আমরা কোষকে দুই ভাগে ভাগ করতে পারি: উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। উদ্ভিদ দেহ গঠনকারী কোষকে বলা হয় উদ্ভিদ কোষ, আর প্রাণী দেহ গঠনকারী কোষকে বলা হয় প্রাণী কোষ। উদ্ভিদ কোষ কোথায় পাওয়া যায়? উদ্ভিদ দেহে। যেমন গাছের মধ্যে জাইলেম ফ্লোয়েমের কোষ। জাইলেম ফ্লোয়েমে বিভিন্ন ধরনের কোষ রয়েছে: ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। আবার ফ্লোয়েমের মধ্যে আছে সিব নল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। ঠিক তেমনি প্রাণী দেহে অনেক বৈচিত্র্য রকমের কোষ রয়েছে। যেমন আমাদের চোখের রেটিনার কোষ, রড কোষ, কোন কোষ, আমাদের জিহ্বার সাতকুড়ি কোষ, আমাদের যকৃতের হ্যাপাটিক কোষ বা হ্যাপাটোসাইট, আমাদের মস্তিষ্কের নিউরন। যাই হোক, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে আমরা যদি পার্থক্য করি, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে প্রথম যে মেজর পার্থক্য আসবে তা হলো জড়কোষ প্রাচীর। উদ্ভিদ কোষে জড়কোষ প্রাচীর থাকে, আর প্রাণী কোষে জড়কোষ প্রাচীর নাই, শুধুমাত্র বাইরের দিকে একটা প্লাজমা মেমব্রেন নামক পাতলা দ্বিস্তরী পর্দা থাকে। উদ্ভিদ কোষে দেখো একটা বিশাল জায়গা জুড়ে থাকে তার একটা কোষ গহ্বর। বিভিন্ন টিস্যু, তরল, বর্জ্য পদার্থ এই কোষ গহ্বরের মধ্যে এসে জমা হয়। আর প্রাণী দেহে এ ধরনের কোনো কোষ গহ্বর নেই। ক্ষুদ্র ক্ষুদ্র বিক্ষিপ্ত কিছু কোষ গহ্বরের মতো উপাদান প্রাণী কোষে পাওয়া যায়। উদ্ভিদ কোষে যেহেতু একটা বড় একটা স্থান জুড়ে থাকে তার কোষ গহ্বর, এই জন্য নিউক্লিয়াসটা তার পরিধির দিকে চলে যায়। আর প্রাণী কোষে যেহেতু বড় কোনো কোষ গহ্বর নেই, তাহলে তার নিউক্লিয়াসটি কোষের কেন্দ্রে বা মধ্যবর্তী স্থানে অবস্থান করে। উদ্ভিদ দেহে একটা বিশেষ কোষীয় অঙ্গাণু প্লাস্টিড বিদ্যমান, আর আমরা জানি এটা দিয়েই সে তার নিচের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। আর প্রাণী দেহে প্লাস্টিড নামক এই ধরনের কোনো অঙ্গাণু নাই। থাকলে তো ভালোই হইতো, আমরা আমাদের নিজের খাদ্য প্রাকৃতিক পরিবেশ থেকে, সূর্যের আলো এসবের সহায়তায় আমরা সংগ্রহ করতে পারতাম। তাহলে পৃথিবীর মধ্যে আর এত মারামারি, কাটাকাটি এগুলো হইতো না, ভালো হতো না? আচ্ছা, যাই হোক, তারপর আমরা যে পার্থক্যটা দেখব, উদ্ভিদ দেহে সঞ্চিত খাদ্য হলো স্টার্চ বা শ্বেতসার, একটা পলিস্যাকারাইড। আর প্রাণী দেহে সঞ্চিত খাদ্য এইটাও এক ধরনের পলিস্যাকারাইড, কিন্তু তার গঠন স্টার্চের মতো না, তাকে আমরা বলি গ্লাইকোজেন। তাহলে দেখো, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ দুটি কোষ হলেও তাদের মধ্যে গঠনগত ও কার্যরত পার্থক্য রয়েছে। আমরা পরবর্তীতে আরো বিভিন্ন ধরনের কোষে বিভিন্ন ধরনের পার্থক্য দেখব। তাহলে আমরা কোষের শ্রেণীবিন্যাসে দেখেছিলাম উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। এবার আমরা কোষকে আরেকভাবে শ্রেণীবিন্যস্ত করতেছি। কিসের উপর ভিত্তি করে? তার কাজের উপর ভিত্তি করে। অর্থাৎ কাজের উপর ভিত্তি করেও কোষ দুই প্রকার: দেহকোষ, জনন কোষ। দেহ গঠনকারী কোষ তাকে আমরা বলবো দেহকোষ। আবার যৌন জননে অংশগ্রহণকারী কোষকে বলা হয় জনন কোষ। দেহকোষ যে সকল কোষ জীবের দেহ গঠন করে এবং এরা মাইটোসিস প্রক্রিয়ায় সৃষ্টি হয়। যেমন আমি যদি উদাহরণ দেই, আমার চোখের রেটিনাতে আছে রড কোষ, কোন কোষ, এরা দেহকোষ। আমার জিহ্বায় আছে সাতকুড়ি কোষ, এরা হইতেছে দেহকোষ। আবার উদ্ভিদের মধ্যে জাইলেম ফ্লোয়েম,
জাইলেমে ট্রাকিড, ভেসেল, আবার ফ্লোয়েমের মধ্যে সিপকোষ, সঙ্গীকোষ, এরা হইতেছে দেহকোষ। আবার দেখো যৌন জননে অংশগ্রহণকারী কোষ, এখানে আমি দেখতেছি স্পার্ম বা শুক্রাণু আর ওভাম বা ডিম্বাণু, এরা যৌন জননে অংশগ্রহণ করে এবং এরা মিওসিস প্রক্রিয়ায় সৃষ্টি হয়। তাহলে তাদেরকে আমরা বলতেছি জনন কোষ। কোষকে আমরা এইভাবেও শ্রেণীবিন্যাস করতে পারি: হ্যাপ্লয়েড কোষ, ডিপ্লয়েড কোষ। যে সকল কোষে ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে, দ্বিপ্রস্থ আকারে থাকে, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের ফলে সৃষ্টি হয় এবং ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় থাকে, তাদেরকে আমরা বলি ডিপ্লয়েড কোষ। এই যে একটা দেহ কোষ, এটা হচ্ছে একটা ডিপ্লয়েড কোষ। উদ্ভিদ দেহ গঠনকারী, তাহলে এটা একটা ডিপ্লয়েড কোষ। প্রাণী দেহ গঠনকারী, এইটাও একটা ডিপ্লয়েড কোষ। এরা কি বিভাজন প্রক্রিয়ায় সৃষ্টি হয়? আগেই বলেছি, মাইটোসিস কোষ বিভাজনের ফলে সৃষ্টি হয়। আবার দেখো এখানে আছে জনন কোষ, এরা কিন্তু হ্যাপ্লয়েড কোষ। তারা মিওসিস কোষ বিভাজনের ফলে সৃষ্টি হয়। আমরা যখন মিওসিস কোষ বিভাজন পড়ব তখন দেখব ক্রোমোজোম জোড় ভেঙে তারা এক প্রস্থতে নেমে আসে, অর্থাৎ এরা তখন হ্যাপ্লয়েড হয়ে যায়। তাহলে এখানে আমি দেখতেছি শুক্রাণু, ডিম্বাণু, তাদের মধ্যে ক্রোমোজোম কিন্তু আর জোড়ায় জোড়ায় থাকে না, ওখানে ক্রোমোজোম এক প্রস্থ আকারে চলে আসে। তারা হলো কি কোষ? তারা হলো হ্যাপ্লয়েড কোষ। কোষকে আমরা এইভাবেও পার্থক্য করতে পারি: আদিকোষ, প্রকৃত কোষ। আদিকোষ বা প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল বা প্রকৃত কোষ। আদিকোষ, যে কোষে নিউক্লিয়াসটি আদি প্রকৃতির, অর্থাৎ নিউক্লিয়াসে তেমন কোনো উপাদান নেই। নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে জানি আমরা নিউক্লিয়ার মেমব্রেন থাকে, নিউক্লিওলাস থাকে, নিউক্লিওপ্লাজম থাকে, তার ভিতরে ক্রোমাটিন তন্তু থাকে। এগুলো কোষ বিভাজনের সময় ক্রোমোজোমে পরিণত হয়। কিন্তু আদি কোষের মধ্যে এই ধরনের কিছুই নেই। এখানে বংশগতীয় বস্তুগুলো একত্রে কুণ্ডলিত অবস্থায় থাকে এবং যেখানে কার্যকরী জিন বা ডিএনএ থাকে ওই অঞ্চলকে বলা হয় নিউক্লিয়েট। তাহলে এই ধরনের একটি আদি প্রকৃতির নিউক্লিয়াস পাওয়া যায়, তাকে আমরা বলি আদিকোষ বা প্রোক্যারিওটিক কোষ। আর যে কোষে সুসংগঠিত নিউক্লিয়াস থাকে তাকে আমরা বলি প্রকৃত কোষ। সুসংগঠিত নিউক্লিয়াস মানে নিউক্লিয়াসের মধ্যে যা যা থাকা দরকার, আমি একটু আগে যা বললাম, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউক্লিয়ার মেমব্রেন থাকে, নিউক্লিওলাস থাকে, নিউক্লিওপ্লাজম থাকে, ক্রোমাটিন তন্তু থাকে, সবগুলো প্রকৃতভাবেই থাকে, তাকে আমরা বলি প্রকৃত কোষ। উদ্ভিদ দেহ, প্রাণী দেহ, উন্নত উদ্ভিদ প্রাণীর দেহকোষ হলো প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল। আর ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, এমিবা, তারা হলো আদি প্রকৃতির। তাহলে এইভাবে আমরা কোষকে শ্রেণীবিন্যস্ত করতে পারি। এবার চলো আমরা দেখব এই আদি কোষ আর প্রকৃত কোষের কয়েকটি তুলনা বা পার্থক্য। তাহলে প্রথম পার্থক্য আমরা এইভাবে বলতে পারি: সাইটোপ্লাজমিক অঙ্গাণু। দেখো প্রকৃত কোষের সকল সাইটোপ্লাজমিক অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, মাইক্রোটিবিউলস এবং সুসংগঠিত নিউক্লিয়াস, তার ভিতরে রাইবোসোম, সকল উপাদান, সকল কোষীয় অঙ্গাণু সঠিকভাবে আছে। আমরা আদি কোষে দেখতেছি সাইটোপ্লাজমে তেমন কোনো অঙ্গই এখানে নাই। এখানে আদি প্রকৃতির কিছু উপাদান আছে, এখানে সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে খাদ্য দানা অবস্থান করে। এই ধরনের কোষই হলো আদি কোষ। নিউক্লিক উপাদান, নিউক্লিয়াসের মধ্যে যে উপাদানগুলো থাকে তাকে আমরা বলি নিউক্লিক উপাদান। প্রকৃত কোষের মধ্যে সকল নিউক্লিক উপাদান, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু সকল সঠিকভাবে থাকে। কিন্তু আদি কোষের মধ্যে সকল উপাদান সঠিকভাবে নাই। নিউক্লিয়াস বলতে আমরা যা বুঝি একটা বৃত্তাকার বস্তু যার ভিতরে বিভিন্ন নিউক্লিক উপাদান থাকবে, এমন কিছু নাই। কিছু জিনিস বিক্ষিপ্তভাবে থাকে এবং একটু আগেই বলেছিলাম তার জেনেটিক বস্তু বা নিউক্লিয়েট একটি জায়গার মধ্যে অবস্থান করে। আদি কোষ আর প্রকৃত কোষের মধ্যে আরো পার্থক্য আছে, যার মধ্যে আমরা বলতে পারি রাইবোসোম। আদি কোষের রাইবোসোম হইতেছে 70S প্রকৃতির, অর্থাৎ আদি প্রকৃতির, যা আবার দুইটি উপখণ্ডকে বিভক্ত, 30S প্লাস 50S। তাহলে এই অংশগুলো আমরা
আমরা রাইবোসোম পড়ার সময় জানব। আমরা জাস্ট এইটুকুই জানলাম, তার রাইবোসোমটা হলো 70S প্রকৃতির। আর প্রকৃত কোষের মধ্যে আমরা রাইবোসোম দেখব 80S প্রকৃতির, যা আবার দুইটি উপখণ্ডক 60S ও 40S এ বিভক্ত। সাইটোস্কেলিটন, আদি কোষে সাইটোস্কেলিটন নেই। সাইটোস্কেলিটন কি? কোষীয় কঙ্কাল। কোষের সাইটোপ্লাজমে কিছু কঙ্কালের মতো ধীরতা প্রদানকারী অংশ থাকে, যা আমরা প্রকৃত কোষে দেখি। মাইক্রোটিবুলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এরা হলো সাইটোস্কেলিটন, যা প্রকৃত কোষেই থাকে। তাহলে প্রকৃত কোষে আমরা এই সাইটোস্কেলিটনগুলো দেখতেছি, কিন্তু আদি কোষের মধ্যে এমন কোনো সাইটোস্কেলিটন নেই। অপেরণ, জিন প্রকাশের একককে বলা হয় অপেরণ। আদি কোষের মধ্যে কিন্তু অপেরণ আছে, কিন্তু প্রকৃত কোষে জিন প্রকাশের একক আলাদা কিছু নাই। এখানে ক্রোমোসোমের ভিতরে, ডিএনএর ভিতরে জিন থাকে, ওই জিনই তার বৈশিষ্ট্য প্রকাশ করে। কোষ বিভাজন, আদি কোষে হয় অ্যামাইটোসিস প্রকৃতির কোষ বিভাজন, অর্থাৎ এখানে নিউক্লিয়াসের তেমন কোনো জটিল মধ্য পর্যায় ছাড়াই কোষটি বিভাজিত হয়, তার অপত্য তৈরি করে, তার ক্ষুদ্র ক্ষুদ্র একক তৈরি করে। আর প্রকৃত কোষে কোষ বিভাজন হলো মাইটোসিস ও মিওসিস। দেহকোষে হয় মাইটোসিস কোষ বিভাজন, এবং একটি বিশেষ সময় জনন মাতৃকোষে হয় মিওসিস কোষ বিভাজন। শ্বসন, আদি কোষে হয় সর্বদা অবাধ শ্বসন, অর্থাৎ অক্সিজেনের অনুপস্থিতিতে অবাধ শ্বসন। যেখানে অক্সিজেন লাগে না, অক্সিজেনের অনুপস্থিতিতে শ্বসনিক বস্তু ভেঙে সামান্য পরিমাণ শক্তি তৈরি করে। আর প্রকৃত কোষে হয় সবাধ শ্বসন। সাধারণত প্রকৃত কোষে সবসময় সবাধ শ্বসনই চলে, কিন্তু বিশেষ অবস্থার প্রেক্ষিতে অবাধ শ্বসনও চলতে পারে। এটা আমরা শ্বসনের অধ্যায়ে ডিটেলসে পড়ব। জাস্ট আমরা শুধুমাত্র এইটুকুই জানলাম, আদি কোষে হয় অবাধ শ্বসন আর প্রকৃত কোষে হয় সবাধ শ্বসন। তাহলে এই ছিল আমার আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এই কোষের বিভিন্ন অংশ, উপাদান, অঙ্গাণু আমরা পরবর্তী অংশে আলোচনা করব। সবাই ক্লাসে থাকবা এবং যেখানে সমস্যা মেসেজ অপশনে লিখতে পারবা। ওই অংশগুলো নিয়ে আমরা আবার বিস্তারিতভাবে জানব।